আমি শুরুতে আসবো সজল ঘোষের কাছে। সজল দা কি বলবেন? না, বলার মতন কিছু নেই। ৭১ সালের ৪ঠা ডিসেম্বর আর আজকেও ৪ঠা ডিসেম্বর, ঠিক। তো ১৬ই ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল। আমি চাই ভারতবর্ষে এই ১৬ই ডিসেম্বরে আবার একটা নতুন করে স্বাধীনতা বা যাই হোক ইন্ডিয়ান আর্মি হস্তক্ষেপ হোক। আমার খারাপ লাগে এদেরকে বেঈমান বলতে। সিরাজদৌলাকে ভুলিয়ে দিয়ে এই বাংলাদেশিদের জন্য মির্জাফররাই অমর হয়ে থাকে। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ওরা ভুলে গেছে। এই আজকে সারাক্ষণ যেটা দেখালেন অতীত ইতিহাস, এটা পশ্চিমবঙ্গের মানুষের থেকে বেশি করে যারা বাংলাদেশে বাস করেন, যারা রোজ ভারত বিদ্বেষী কথা বলছেন, তাদের দেখা উচিত। বাংলাদেশ থেকে ভারতের পাওয়ার মতন কিছু নেই। একটা আলপিন থেকে, একটা ছুঁচ থেকে যারা কিছু তৈরি করতে পারে না, একটা সাবান অব্দি যারা তৈরি করতে পারে না, তাদের থেকে ভারতবর্ষের কিছু পাওয়ার মতন নেই, মৌলবাদ ছাড়া, অনুপ্রবেশ ছাড়া। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, ওই যে আপনাদের জাতীয় পতাকা সবুজের ওপর একটা লাল গোলাকৃতি বল, এই লাল রংটা হচ্ছে আমাদের সৈনিকদের রক্ত। আমাদের কয়েক হাজার সৈনিকের রক্তের বিনিময়ে সেদিন ওই রাজাকাররা যখন ওদের মায়েদের বোনেদের সেই একই স্লোগান দিয়ে, যে স্লোগান দিয়ে আজকে ওরা ভারত বিদ্বেষী কথা বলছে, সেই ঈশ্বরের নামেই যখন স্লোগান দিয়ে তারা যখন একের পর এক মা বোনকে হত্যা করছিল, যখন পুরুষদের হত্যা করছিল, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যখন কেটে ফেলছিল, তখন যে দেশটা পাশে দাঁড়িয়েছিল, যে সৈনিকরা পাশে দাঁড়িয়েছিল, তারা তখন জাত ধর্ম দেখতে যায়নি, তখন তাদের সাহায্য নিতে কোনো অসুবিধা হয়নি। আজকে ওরা চীনের থেকে সাহায্য নেবে। চীনে মুসলমানদের কি অবস্থা আছে সেই জিনিসটা ওদের ভেবে দেখতে হবে। আর পাকিস্তানের নিজেরই খাওয়ার অবস্থা নেই। ভারতবর্ষ আটা ময়দা পাঠালে পরে তবে তারা খেতে পারে। এদের যদি আমি বলবো বর্ডার বন্ধ কমপ্লিটভাবে করা উচিত। আমাদের কিছু ব্যবসা লস হবে, ব্যবসা কতদিনের জন্য লস হবে, আমরা ভারতবর্ষের মধ্যে ব্যবসা করে নিতে পারবো, কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি বলছি যে এদের সমস্ত রকম অনুপ্রবেশ, এদের সমস্ত রকম ফ্যাসিলিটিস, যে ব্যবস্থা আমরা দিয়েছি সেটা বন্ধ করুন। ওদেরকে বললে ওরা বলছে আমরা করাচি থেকে চিকিৎসা করাবো। যাও করাচিতে চিকিৎসা করো। বলছে চায়না থেকে আলু আনাবো, নিশ্চয়ই আনাতে পারো, কিন্তু ভারতবর্ষের উচিত এদের সঙ্গে কোনো রকম, আমি জানি না চায়না থেকে আলু আর কোন পথে করাচিতে গিয়ে তারা চিকিৎসা করবেন। কিন্তু একটা খুব জিনিস আমার মানে শুরুতেই ধাক্কা খেলাম যে আপনি বলছেন বিজেপি মুখপাত্র হয়েছে 16ই ডিসেম্বর আপনি চান যে আরো একবার কোথাও বাংলা সেনারা, ভারতের সেনারা জেগে উঠুক। এবং আমি চাই এবার বাংলার সমস্ত মানুষ একসাথে রাস্তায় নামুক, হিন্দু মুসলমান নির্বিশেষে। কারণ মনে রাখতে হবে, মুসলিম জিহাদের নামে যেটা চলছে সারা পৃথিবীতে, মুসলমানকেই হত্যা করছে। যে কাটছে সেও সেই ঈশ্বরের নাম নিচ্ছে, যার কাটা যাচ্ছে গর্দান সেও সেই ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। তাই যদি আজকে নিজেদের নিরাপত্তা, নিজেদের স্থিতিশীলতা যদি বজায় রাখতে হয়, তাহলে এই ভারতবর্ষে হিন্দুদেরই সংখ্যাগুরু থাকতে হবে, তাহলে ভারতবর্ষটা ধর্মনিরপেক্ষ থাকবে। আমি একটা লাইন বলি, এরা বঙ্গবন্ধুর হয়নি, এরা সেই স্বাধীনতাকে ভুলিয়ে অরাজকতার স্বাধীনতাকে ফিরিয়ে আনতে চায়। লেট দেম ডাই পিসফুলি। শুধু আমি অনুরোধ করব, আমি আবেদন করব আমাদের মানুষ, এই বাংলার মানুষদের কাছে, যারা উপার বাংলা থেকে এই ধর্মোন্মাদদের হাতে লাথি খেয়ে সমস্ত ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে এক রাতে পালিয়ে এসেছিলেন, আসুন আজকে রাজনীতির নাম করে, আজকে বিভিন্ন অন্য কোনো ইস্যুকে সামনে রেখে আপনারা ঘরে বসে না থেকে আসুন আপনারা রাস্তায় নামুন। সিপিএম তার ধর্মনিরপেক্ষতা হচ্ছে কি, সেখানে সুবোধবাবু, বিকাশবাবু, সেলিম সাহেব তিনজনে মিলে গরু খাবেন, এটা ধর্মনিরপেক্ষতা নয়। যদি প্রকৃত ধর্ম নিরপেক্ষ হন তাহলে আজকে চিৎকার করে আপনারা রাস্তায় নেমে বলুন হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ হোক। সেই আলোচনা নিঃসন্দেহে আমি রোজই করি, এরপরে আরো একদিন করব। কারণ বামপন্থীদের যে বক্তব্য ভেসে আসছে সে ভার্সন হচ্ছে যে সব দেশে নাকি সংখ্যালঘুদের একই অবস্থা, দেশেও নাকি একই অবস্থা। জানি না যে কোন জায়গায় তুল্যমূল্য বিচারে তারা ভারতের সঙ্গে বাংলাদেশকে রাখতে পারেন, যেখানে ভারতে আজমল কাসব পর্যন্ত আইনজীবী পেতে পারে, আজমল কাসব পর্যন্ত আইনজীবী পায়। ওখানে চিন্ময় কৃষ্ণ মহারাজকে, প্রভুকে আইনজীবী দিতে গেলে তার ঠ্যাং ভেঙে দেওয়া হয়, তাদেরকে প্রাণের হুমকি দেওয়া হয়। আজও একাধিক হিন্দু আইনজীবী চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশে দাঁড়াতে পারেননি। এটা গণপ্রজাতন্ত্রী নেই, আর এটা গণসন্ত্রাসতন্ত্রীর পথে এগোচ্ছে। আমি আসবো, এখানে আমাদের সঙ্গে রয়েছে দেবশ্রী কি বলবেন? আমি যে প্রশ্নগুলো করছিলাম যে ভারতের সেনার অবদান ভুলে গেল বাংলাদেশ, আজকে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, রবীন্দ্রনাথ বিদ্বেষ, জাতীয় সঙ্গীত চাই না, বদল চাই,
এরপর তো নিজেদের দেশটার নামও বদলে দেবে তারা। কোনো একটি জাতিকে শেষ করতে হলে তার গর্ভ দখল করতে হবে, গর্ভ, এবং সেই কাজটা যদি ঠিকঠাক করা যায় তাহলে সে জাতি একদম শেষ। যেটা পাকিস্তানি সেনারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার আগে সেই কাজটি অত্যন্ত ভালোভাবে সুসম্পন্ন করেছিলেন। আজকে যারা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন এদের কিন্তু ডিএনএটাও কাজ করছে, এবং যা কিছু ঘটছে বাংলাদেশে তার জন্য আমি একটুও মানে আশ্চর্য কিছু হচ্ছি না। এটা নতুন কিছু ঘটনা একদমই নয়। আজ সোশ্যাল মিডিয়ার যুগে আজকে মিডিয়া এত অ্যাক্টিভ, এই জন্য এগুলো সামনে আসছে আমাদের আগে এর আগে ঘটনাচক্রে আমি সত্যি বলতে দ্বিধা নেই, রিপাবলিক বাংলার আগে কোনো মিডিয়ার আগে এই খবরগুলো দেখায়ওনি। হিন্দু আহত হলে, হিন্দু হত্যা হলে, হিন্দু অত্যাচারিত নিপীড়িত হলে সে খবরগুলো সন্তর্পণে এগিয়ে যাওয়া হতো, সেগুলোকে সাম্প্রদায়িক কোটানকোট তকমা দিয়ে। প্লিজ বলুন। আমি এখানে খুব সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে খুব দ্রুত গতিতে আরেকটি সিরিয়া এবং আফগানিস্তান হতে চলেছে হচ্ছে এই বাংলাদেশ, এবং এটি আন্তর্জাতিক রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ চক্রান্ত বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে আমি আমার কয়েকটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি আন্তর্জাতিক রাজনীতির নিয়ে আলোচনা করার পূর্বে। সেটা হচ্ছে আমি নিজে কিন্তু একটি রিফিউজি পরিবারের মেয়ে। আমার ঠাকুরদাদা ছিলেন হচ্ছে তখন কুমিল্লা ডিস্ট্রিক্ট ছিল এবং ব্রাহ্মণবেড়িয়া ছিল একটি সাব ডিভিশন, এবং কুমিল্লা ডিস্ট্রিক্টের ব্রাহ্মণবেড়িয়া সাব ডিভিশনে আমাদের বাড়ি ছিল, এবং আমাদের বাড়িতে কুমিল্লা প্রেস ছিল। সেখানে এক রাতের মধ্যে আমার ঠাকুরদাদা তার 2 বোনকে নিয়ে পালিয়ে এসেছিলেন। আপনাদের হয়তো মনে নেই ভৈরব ব্রিজের ওপরে যে ভয়ঙ্কর হত্যালীলা চলেছিল, তখন মিডিয়া ছিল না, সামনে আসেনি। রক্তাক্ত একটা ট্রেনের মধ্যে শুধু রক্ত পড়েছিল ভৈরব ব্রিজ থেকে। আমার ঠাকুরদাদা চলে এসেছে, তিনি যেহেতু ব্রিটিশ আর্মিতে চাকরি করতেন, সে সময় কোনো সমস্যা হয়নি, 2 বোনকে নিয়ে ভালোভাবে ছিল। কিন্তু হাজার হাজার পরিবারকে শেষ আমি ব্রিজের উপর হত্যাটা, আমি আন্ডারসন ব্রিজ, সেটা আমি গতকালই সেদিনকে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরছিলাম। ভিজুয়াল তো সবকিছু পাওয়া যায় না, কিন্তু আমি সেটাই বলছি এবছর এগুলো ভুলে গেল বাংলাদেশ। এবং সবচেয়ে আরো প্যাথেটিক, আরো দুঃখজনক বিষয় যে এগুলো যারা এপারে চলে এলেন তারা ভুলে গেছে। ঠিক আছে, এপারে যারা চলে এলেন, যারা এই আশ্রয় নিলেন, তারা ভুলে গেলেন। তারা বলছেন এখন যে আমরা ভালোবাসার পতাকা, আমার পতাকায় ভালোবাসা থাক, কি যায় আসে পতাকা মারালে, এই ধরনের কথা তারা বলতে পারছেন এখন কোন জায়গা থেকে? তারা কিসের জন্য দেশ ছেড়ে চলে এলেন সেই ইতিহাস তারা ভুলে গেলেন। এখন তারা বলছেন যে সম্প্রীতির বার্তা দিতে হবে আমাদের, কি যায় আসে পতাকা নিয়ে কোনো অবমাননা করলে, আমাদেরও ভাবতে হবে, এই দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে। কি হাস্যকর বিষয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।